অনেকেই জানেন যে গত দুদিন মানে 16 তারিখ এবং আজ এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে প্রথম দিনে যে জমায়েত ছিল সে তুলনায় আজকের জমায়েতে অনেক অনেক নতুন মুখ, যারা অনেক বোনেরা, দিদিরা, গৃহবধূরা অনেকেই আজকে এসছেন বিভিন্ন দূর দূর জেলা থেকে। বিভিন্ন ইউটিউবে বা সংবাদপত্রের মাধ্যমে বা কাগজে পড়ে তারা আজকে রাজপথে এসছে অনেকের সাথে, কোনো জেলা গ্রুপেও তারা নেই। তো আগামী দিনেও চাইছি যে আগামী দিন বলতে আগামীকাল আন্দোলনে আসার জন্য, প্রত্যেকেরই আন্দোলনে আসার জন্য। কারণ সরকার এখন চাকরি হারাদের নিয়ে কিন্তু ব্যস্ত। চাকরি হারাদের কিভাবে তাদেরকে পুরনো চাকরি তাদের বহাল রাখবে সেই সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে কিন্তু তারা ব্যস্ত আছে। কিন্তু এই আমরা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, এদের তো চাকরি এই গেল, আর আমরা এই 7টা বছর নতুনরা সুযোগ পাইনি। এর থেকে বঞ্চনার কথা আর কিছু বলা যায় না। আর দিকে দিকে প্রত্যেকটা চ্যানেল যখন চাকরি হারাদের নিয়ে নিউজ করছে, তো আমাদের নিউজটা কিন্তু হারিয়ে যাচ্ছিল। কিন্তু আজকে আমরা চেষ্টা করেছি অন্ততপক্ষে আমাদের নিউজটা মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে যায়, সেদিকটা কিন্তু চেষ্টা করেছি। আগামীকাল জমায়েতটা কিন্তু খুব দরকার, না হলে কিন্তু আর আন্দোলনের পথে যাব না। টানা রোদে, সকালের টাইমে টানা রোদে বসে তীব্র মাথার যন্ত্রণা হচ্ছে এখন। তারপরেও নদিয়া জেলা থেকে বললো, দাদা একটা লাইভ করো, সোমবারে নদিয়া জেলার ডিপিএসসি অভিযান হবে। নদিয়া থেকে যারা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ফোন আসছে, যাই হোক, নদিয়া থেকে যারা লাইভ দেখছেন তাদেরকে বলবো সোমবারে নদিয়া জেলার ডিপিএসসিতে যাবেন। আর আগামীকাল যারা আজ আসতে পারেননি, আগামীকাল আসুন। দেখুন, আগামীকালের জমায়েতের উপর নির্ভর করছে, হয়তো এবছরের শেষ আন্দোলন এটাই হবে। আমরা দিকে দিকে দেখতে পাচ্ছেন সংবাদপত্র, একদিকে চাকরি হারা, একদিকে চাকরি প্রার্থী, এই দুটো ডিফারেন্স দেখাচ্ছে। চাকরি প্রার্থী বলতে গেলে এখন কিন্তু নিয়োগটা কিন্তু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের জন্য। আমরা এই গরমে, আমি যেটা বলছিলাম, এই টানা রোদে লেগে মানে আমার এই মাথার যন্ত্রণা এমনি হয় না, কিন্তু যখন মাথার যন্ত্রণা হয় তখন সেই মাথার যন্ত্রণা থামে না। আজ যেমন এই টানা রোদে আজকে মাথার যন্ত্রণাটা শুরু হয়েছে। আজকে যে মাথার যন্ত্রণাটা কখন শেষ হবে আমি ঘুমের মধ্যে আমিও বলতে পারবো না। ঝড় বৃষ্টি আসছে, ঝড় চারিদিকে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে বলবো, আগামীকালকের জন্য প্রত্যেকেরই আসার অনুরোধ। হয়তো এবছরে হয়তো শেষ আন্দোলন আগামীকাল হবে, আর আর রাজপথে নামবো না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে নোটিফিকেশানটা কিন্তু আমাদের চাই। যদি 32,000 কোনো না কোনোভাবে, যদি 32,000-এর কোনো সমস্যা তৈরি হয় ভোটের আগে, বুঝতে পারছি কিছু না কিছু হলেও বুঝতে পারছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ভোটের আগে যদি কোনো না কোনোভাবে 32,000 নিয়ে কোনো সমস্যা তৈরি হয়, নোটিফিকেশান কিন্তু আসবে না। তার আগে এই ওবিসি সমস্যা তার আগে মিটে যাচ্ছে। ওবিসির মামলার কথা বলবেন না, ওবিসি সমস্যার কথা বলবেন। সবাই বলে যে ওবিসি মামলা কবে সমাপ্তি হবে, ওবিসি সমস্যা কবে সে সমাধান হবে। কথাগুলো বলছে একটু যারা বোঝার বুঝে নিচ্ছে। প্রপার ওয়েতে ওবিসি হয়নি, সে প্রপার ওয়েতে এখনও হচ্ছে। এই রিপোর্ট গিয়ে জমা পড়বে হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে। সুপ্রিম কোর্ট যেটা বলছে, সুযোগ দেওয়া হয়েছে কিছু 3 মাসের জন্য সুযোগ চেয়েছে প্রপার ওয়েতে সব কিছু করার জন্য, সেটা শেষ পর্যায়ে চলে এসছে। তো এটা কাজ মিটে যাবে। এবার সাথে সাথে নোটিফিকেশানটা আমাদের আনতে হবে, শূন্য পদ 1 মাস পরে দিক। তাহলে 32,000 নিয়ে কোনো সমস্যা দেখা দিলেও আমাদের কথা কিন্তু মানে আমাদের কাজটা একটা প্রসেস চলে আসবে, তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, এই দাবিতে পথে নামুন। চারিদিকে দিকে দিকে
অনেকজন সাংবাদিক এসেছিল, কথা বলছিলাম, তা ওনারাই বলছে যে তোমাদের কি হবে বিদেশ বুঝতে পারছি না, এই পরিস্থিতি, এই দীর্ঘদিন ধরে আন্দোলন করতে করতে তোমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় তোমাদের এটা দরকার। সেই জায়গায় আমরা আর বাড়িতে বসে থাকার কোনো জায়গা নেই। কোন প্যানেল 32,000 হোক 26,000 হোক, কোথায় কি হলো দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের নোটিফিকেশান চাই, আমাদের নোটিফিকেশান চাই। আমরা আর পাচ্ছি না, ভাতা নয় ভাত চাই আমরা। দীর্ঘ দিন ধরে এইভাবে রাজপথে, এই তীব্র গরমে, আজকে কলকাতার রাজপথ কত গরম ছিল, সেই গরমকে উপেক্ষা করে প্রত্যেকটা যারা আমরা এসছি থাকতে পারিনি। আজকে যা রোদ ছিল, প্রত্যেকেরই কি সুস্থ আছি বলুন? মানসিকভাবেও যেরকম দুর্বল আছি, সাথে সাথে শারীরিকভাবেও দুর্বল হয়ে যাচ্ছি। তাই বলবো আগামীকাল আসুন, হাতে হাত রেখে বোনেরা, বন্ধুরা, সহযোদ্ধারা প্রত্যেকে আসুন। আগামীকাল আমাদের ধর্ণা কর্মসূচির শেষ দিন। এই দিনটা এসে আমরা আমাদের অন্তত সংঘবদ্ধতা দেখাতে হবে। আর আপনারা প্রত্যেকে কিছু না কিছু বানিয়ে আনবেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আজকে আমরা যে বেকারের মেলা দেখালাম, চপ থেকে শুরু করে বিভিন্নভাবে চ্যানেলেও দেখাচ্ছে, তো সেগুলো মিজানুর ভাই লাইভ দেখছে, এবি রিপাবলিক বাংলায় ওখানে হচ্ছেটা কি আমরা দেখুন। আমরা বারবার অনেকে লাইভ দেখে, অনেক নেতা মন্ত্রীরাও দেখেন, যারা অনেকে আমাদের পাশাপাশি অনেকেই থাকেন বা আছেন সোশ্যাল মিডিয়াতে, যে কেউ দেখতে পারে। কলকাতারও অনেকে দেখছে, বিভিন্ন জেলার অনেকেই দেখছেন। তো আমরা পরিষ্কারভাবে এর আগেও জানিয়েছি যে আমরা কোনো রাজনৈতিক কোনো দলের মদতপুষ্ট নয়, কোনো রাজনৈতিক রঙেও আমরা রঙিন হয়নি। আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নোটিফিকেশনটা দিতে হবে। আর কোনো কথা শুনবো না মুখ্যমন্ত্রীর ওই কথা, 1 লক্ষ আলাদা করে 1 লক্ষ, আমি জোরে বললে মাথায় লাগছে, এমন মাথার যন্ত্রণাটা হচ্ছে যে 1 লক্ষ শূন্যপদ শিক্ষকের পদে, সেই 1 লক্ষ শূন্যপদের মধ্যে প্রাথমিকে কত সেটা বলতে কি সমস্যা? এই দাবিতে লড়ছি। অনেকে বলে সরকারের পাশে আছে, আমিও বলছি সরকারের পাশে ছিলাম, পাশে আছি, কিন্তু এইভাবে দিনের পর দিন বঞ্চনার শিকার, এগুলো আমরা মেনে নেব না। একটা সরকার তখনই সরকার হয়, একটা দল, একটা রাজনৈতিক দল তখনই সরকার গঠন করে যখন আমরা সবাই সরকারের পাশে থাকি। কিন্তু সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেওয়াটা। দিনের পর দিন ভাতা, ফুটবল, এ খেলা সে খেলা, বিভিন্ন প্রকল্প সব হোক, কিন্তু নিয়োগটাও সাথে হোক। আমরা বিকাশ ভবন চাকরি প্রার্থীরা ঢুকে গেছে, সামনের দিনে আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে ঢুকবো। আমি বলছি আমি সামনে যাব, পুলিশ গুলি করে করুক, পা ভেঙে দেয় দিক, রক্তাক্ত হয় হোক, তাও হব, কিন্তু আমাদের নোটিফিকেশান চাই। 23 জেলা পাশে না থাকলে, একজনকে যদি পুলিশ মারে আরেকজন আটকান, আমাদের এই যে শুভ বুদ্ধি কখন উদয় হবে জানি না। পালাবেন না। আমাদের একটা বন্ধুর গায়ে যদি আঁচড় দেয় আমরা সেখানে শুয়ে পড়বো। এরপরে সামনের দিনে এপিসি ভবনে ঢুকবো আমরা। কিসের জন্য এপিসি ভবন? কিসের জন্য বিকাশ ভবন? গণতান্ত্রিক পদ্ধতি কি বলে? পলিটিক্যাল সায়েন্স আমরা পড়েছি। একটা নির্বাচিত সরকার একটা নিয়োগ করছে, তাতে দুর্নীতি ঢোকাচ্ছে, অযোগ্যতা ঢুকিয়ে দিচ্ছে। কি কারণে? অন্যান্য পেশায় হতে পারে, অন্যান্য গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা স্বজন পোষণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষক যেখানে শিক্ষার্থীকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে, সেখানে কিসের এত দুর্নীতি? এগুলো বলতে গেলে তখন আমরা রাজনৈতিক দল, আলাদা রাজনৈতিক দলের পুষ্ট, কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই আমরা। কোনো বিরোধী নেতা, বিরোধী দল কেউ আমাদের সাপোর্ট নেই, আমাদের পাশে কেউ থাকে না। আমরা আমাদের লড়াই আমরা করে নেব, আমরা ছিনিয়ে নেব। প্রত্যেকেই বলবো যে আসুন, সংঘবদ্ধ হন। আমার ভাইকে যদি পুলিশ গায়ে হাত দেয়, আমরা সেখানে শুয়ে পড়বো, প্রত্যেককে মারুক পুলিশ। আমরা আগামী দিনে যদি আমাদের নিয়ে এই ওবিসি সমস্যার সমাধানের মেটার সাথে সাথে যদি কথা বলছে, পরিষ্কারভাবে দিচ্ছি, যদি নোটিফিকেশান না আসে, আমরা কিন্তু পর্ষদে ঢুকবো। আর আপনাদের কারা কারা ঢুকতে চান, মানসিকভাবে প্রস্তুতি নিন। আমরা পর্ষদের মধ্যে গিয়ে কিছু করবো না, পর্ষদের গেটেই বসবো। আমাদের নিয়ে কিছু ভাববা হোক, তারপরে আমরা অন্য কিছু নিয়ে ভাববো। আমরা সেখান থেকে বেরোবো না। থাকুক গৌতম পাল মহাশয় পর্ষদের মধ্যে সারাটা রাত। 2017 সালের প্রাথমিক টেট নোটিফিকেশান হয়েছিল,
নতুন করে আর টেট কেউ যুক্ত হতে পারেনি। 17-19 শেষ ডিএলএড ব্যাচ যারা 2017 টেট নোটিফিকেশানের সাথে ফর্ম ফিল আপ করতে বলেছিল, 18-20 সেশনের পর থেকে 5 বছরে রাজ্যে নতুন করে ডিএলএড যারা পাশ করেছিল তারা কিন্তু টেট দিতে পারেনি। তারা 2022 ডিসেম্বরের 11 তারিখে টেট দিল, তখন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে। চারিদিকে দুর্নীতির আবহ, একটা বড় করে টেট নিয়ে, ঘটা করে টেট নিয়ে যথারীতি 2023 সালের ফেব্রুয়ারির 10 তারিখে রেজাল্ট পাবলিশ করা হলো। সাংবাদিক বৈঠক করে জানানো হলো যে আর কোনো টেট পাস বসে থাকবে না, বছরে 2 বার নিয়োগ হবে। এটা আপনাদের কানে বাজে না? আগামীকাল আসুন। আমি এই কথা বলছি, কথার তালে তালে আমার মাথার মধ্যে এইখানটার যন্ত্রণা, মানে এই সারাদিন রোদের যন্ত্রণাটা চাপ দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। মিথ্যা কথার কোনো জায়গা নেই। প্রত্যেকটা জিনিসপত্র গুছিয়ে রেখে, মাইক সেট সব গুছিয়ে রেখে, যেসব বসার জায়গা গুছিয়ে রেখে, প্ল্যাকার্ড ফেস্টুন গুছিয়ে রেখে পার্থ আমি সবার শেষে বাড়িতে এসেছি। ঘাম বসে, গায়ের ঘাম বসে, টানা রোদটা মাথায় লেগে এমনি শরীর অসুস্থ, কিন্তু আগামীকাল যেতে হবে। আজ গেছি কাল যাব না বললে তো আর হবে না, চলবে না। চলবে, কিন্তু এইভাবে চলবে। যারা এই অ্যাক্টিভলি, মানে যারা না আসলে মনে করুন ধর্না চলবে, কারোর জন্য আটকাবে না, কিন্তু দায়িত্ব অনেকের কাছে থাকে। সেই দায়িত্ব যারা আছে তাদের না গেলে কিন্তু ধর্না চলে না। আমাদের 23 জেলার প্রত্যেকটা, সে কোচবিহারের সাধন থেকে শুরু করে, পশ্চিম বর্ধমানের অক্ষয় থেকে শুরু করে, এরকম জেলায় জেলায় সবাই আছে। উত্তর মালদার প্রসেনজিৎ, শুভঙ্কার থেকে শুরু করে, মুর্শিদাবাদের আমাদের শ্রীকান্ত থেকে শুরু করে, হাকিম ভাই ছিল থেকে শুরু করে, পশ্চিম মেদিনীপুর শফিউল্লাহ ভাই আশিস থেকে শুরু করে, হাওড়া শুভজিৎ থেকে শুরু করে, পূর্ব বর্ধমান ইন্দ্র সদানন্দা থেকে শুরু করে, 24 পরগনা আমাদের সুভাষ হাফিজুর রহমান থেকে শুরু করে, উত্তর 24 অদিতি মোহিত পার্থ আমি থেকে শুরু করে, এবং প্রত্যেকটা জেলার কিন্তু ক্যান্ডিডেটদের কন্ট্রিবিউট আছে। আর তাছাড়াও এই আমাদের মিজানুর ভাই লাইভ দেখছে, বসিরহাটের দেগঙ্গায় বাড়ি, সে কোনো অ্যাডমিন নয়, কিন্তু তাদের এই যে ঐক্য মঞ্চের কন্ট্রিবিউটটা অনেক বেশি, তাদের পরিশ্রমটা অনেক বেশি। আজকে সাউথ 24 পরগনার দিবাকর, আমি গিয়ে দেখলাম সবাই বসে গেছে, তো পার্থকে বললাম ডিটিপি করে দিতে। আজকে বেকারের মেলার মানে পার্থ সাথে সাথে ডিটিপি করে দিল, আমি দিবাকরকে পাঠিয়ে দিলাম। কাউকে চপ আনতে বললাম, যে যার মতো বেরিয়ে গেল। এই তো তারুণ্যের শক্তি, এই যে ঐক্যবদ্ধ, এই 22 স্টেটের আবেগ। কেউ চপ নিয়ে আসলো, কেউ ফুচকা নিয়ে আসলো, কেউ গ্যাস নিয়ে আসলো, সাথে সাথে কলেজ স্ট্রিটের মতো একটা জায়গায়। প্রত্যেকেই স্বপ্ন পূরণ হোক। আমি একদম এই সন্ধ্যায় আমি এই উদ্দেশ্যে বলছি। অনেকেই লাইভে আছে, লাইভে দেখছে যারা আজকে ধর্ণা মঞ্চে গেছিল। আগামী বছর এইরকম দিনে যেতে হবে না। এই কয়েকটা দিন একটু চালিয়ে নিন, এই কয়েকটা দিন। এই ওবিসি সমস্যার সমাধান হলেই নোটিফিকেশানটা বের করে আনি, তাহলে সামনের দিনে কোনো আইনি জটিলতা হলে আমাদের তার মধ্যে পড়তে হবে না। আর নদিয়া জেলায় যারা লাইভ দেখছেন, মেনলি লাইভটা সেই কারণেই করা, আগামী সোমবার নদিয়া জেলার ডিপিএসসি হবে। আগামী সোমবার নদিয়া জেলায় যাদের বাড়ি বা আশেপাশে মুর্শিদাবাদ জেলা বা উত্তর 24 পরগনার যদি কিছু অংশ থাকে, আপনারা যান নদিয়া জেলার ডিপিএসসিতে, জানান যে কত শূন্যপদ আছে। যদি ছিনিয়ে আনতে পারেন, 60টা বছর কোনো চাপ থাকবে না। আমাদের যে স্বপ্ন শিক্ষার্থীদের সামনে থাকা, সেই শিক্ষার্থীদের সামনে এই জীবনটা থাকতে পারবেন। শূন্য পদের দাবিতে লড়াই চলবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যে শূন্য পদটা আমাদের আগে জানাতে হবে। আজকে চাকরিহারাদের নিয়ে সরকার যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, কিচ্ছু করতে পারছে না। সেই মতো কিন্তু 2022 প্রাথমিক টেটের কিন্তু কোনো কেস নেই। তাই বড় নিয়োগ সরকারকে দিতে হবে। 1 লক্ষ শূন্যপদ মুখ্যমন্ত্রীর মুখের কথা, সেটা বাস্তবে দেখাতে হবে এটা। আর এটা দেখানোর জন্য সংঘবদ্ধতা জরুরি। যে কোনো মুহূর্তে 2000 ছেলেমেয়েরা পথে নামতে পারবে, এই জায়গাটা তৈরি করা জরুরি।
আপনারা দেখেছেন যে আন্দোলনের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের স্বার্থের আন্দোলন, এখানে কোনো ঐক্য মঞ্চ না অন্য কেউ নয়, লড়াইটা প্রত্যেকের স্বার্থে হচ্ছে। প্রত্যেকে আসুন, আগামীকাল দেখব, দেখে কিন্তু আগামী দিনের আন্দোলনটা করতে হবে কি করতে হবে না সেই সিদ্ধান্ত নেব। পরিষ্কারভাবে বলছি, যারা গেছেন তাদেরকে কুর্নিশ জানাই এই গরমে, আগামীকালকের জন্য শুভেচ্ছা জানাই যারা আসতে চাইছেন। এটুকু বলে শেষ করলাম। অনেক মাথার যন্ত্রণা করছে, আমাদের অনেকেই ভালো নেই, প্রত্যেকেই স্বার্থ কিন্তু মানে প্রত্যক্ষভাবে প্রত্যেকের স্বার্থ জড়িয়ে আছে। আজকে যদি আমাদের প্যানেলের নামটা যেদিন আমরা দেখতে পাবো, এত নম্বরে অত নম্বরে প্যানেলের নাম, বাড়ির থেকে এত দূর স্কুল, এখানে অন্য জেলায় পড়েছে, যেটুকুই হোক না কেন, আমাদের স্বপ্ন পূরণের স্বার্থে আমরা রাজপথে নামতে বাধ্য। এই জেদটা আনুন নিজের মধ্যে। আজকে অনেক পুরনো ক্যান্ডিডেটরা যারা কোনোদিন রাজপথে নামবো না বলে যারা ভেবেছিল যে আমাদের রাজপথে নামতে হবে না, রাজপথে নামবো না, তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে। অনেকে এসছেন যারা কিন্তু কোনোদিন রাজপথে নামেনি, বলছে দাদা কোনোদিন রাজপথে নামবো, আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমরা অপেক্ষা করে করে বুঝলাম যে রাজপথে না নামলে আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো না, কারণ চাকরিহারাদের নিয়ে সরকার ব্যস্ত, নতুন নিয়োগ কী করে হবে। কিন্তু যে পরিস্থিতি, যে সিচুয়েশান তৈরি হয়ে আছে, যেটুকু বিভিন্ন দপ্তরে গিয়ে জেনেছি, নিয়োগ কিন্তু আমাদের এই মানে ওবিসি মামলা মেটার সাথে সাথে কিন্তু ব্যবস্থাটা করতে হবে। আসুন, কলকাতা লাগোয়ার ডিপিএসসির লড়াইয়ের তুলনায় এই রাজধানীতে এই কলেজ পাড়ার মতো একটা জায়গায়, এমন একটা জায়গায় লড়াইটা আমরা করেছি, সেখানটা কিন্তু প্রত্যেকটা মানুষ দেখছে এবং জিজ্ঞাসা করছে এবং বলছে আপনাদের দরকার। এটুকু বলে শেষ করব। ধন্যবাদ।